নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাস 12 থার্ড সেমিস্টার অর্থাৎ দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য, বিশেষত যাদের হিস্ট্রি অর্থাৎ ইতিহাস বিষয় রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের প্রথম অধ্যায় ইতিহাসের পর্যটকদের দৃষ্টিতে ভারতবর্ষ এই অধ্যায় থেকে শেষ পর্যটক ফাসুয়া বার্মিয়ে নিয়ে আলোচনা করব। এর আগে আমি কিন্তু ইবন বতুতা, মার্কো পোলো, আব্দুর রাজ্জাক এদেরকে নিয়ে কিন্তু আলোচনা করে দিয়েছি। আলবেরুনি নিয়েও আলোচনা করা হয়েছে। যারা যারা সেই ভিডিওগুলো দেখো নাই তারা অবশ্যই দেখে নিও। আশা করছি সেই বড়ুয়ার ভিডিওগুলো দেখলে তোমরা কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর সহজেই করে আসতে পারবে। আর আজকেও ঠিক ফাসুয়া বার্মিয়ে নিয়ে যেটা আমি আলোচনা করব, এই বড়ুয়াক তোমরা যদি ঠিকঠাক করে দেখো তাহলে কিন্তু এই বড়ুয়াক থেকে তোমরা অধিকাংশ প্রশ্ন কমন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আলোচনা থেকে। তোমরা কিছুটা সময় আমাকে দাও। দেখো, ফাসুয়া বার্মিয়ের চোখে ভারতবর্ষ, এটা আমাদের প্রথম অধ্যায়ে কিন্তু শেষ 5 নম্বর পর্যটক রয়েছে। তো এনার জন্ম কবে হচ্ছে? এনার জন্ম হচ্ছে সেপ্টেম্বর 1620 খ্রিস্টাব্দে। সেপ্টেম্বর 1620 খ্রিস্টাব্দে ফাসুয়া বার্মিয়ে জন্মগ্রহণ করছে। কোথায় জন্মগ্রহণ করছে? ফ্রান্সের আজু প্রদেশের জুয়েন নামক স্থানে। কোথায়? ফ্রান্সের আজু প্রদেশের জুয়েন নামক স্থানে কিন্তু ফাসুয়া বার্মিয়ে জন্মগ্রহণ করছে। ফ্রান্সের আজু প্রদেশের জুয়েন নামক স্থানে। তার পেশা কি ছিলেন? তিনি কিন্তু একজন চিকিৎসক ছিলেন, মানে ডাক্তার ছিলেন। ফাসুয়া বার্মিয়ে। তার পাশাপাশি দার্শনিক এবং পর্যটক, প্রচন্ড ভ্রমণ পিপাসু একজন ব্যক্তিত্ব ছিলেন। তিনি 26 থেকে যখন তার 27 বছর বয়স, সেই টাইম পিরিয়ডে উত্তর জার্মান, পোল্যান্ড, ইটালি, সুইজারল্যান্ড কিন্তু ভ্রমণ করেছিলেন মাত্র 26 থেকে 27 বছর বয়সে। তখন কিন্তু এখনকার দিনের মতো প্লেন ছিল না, সবাই খুব তাড়াতাড়ি কিন্তু যাতায়াত করতে পারতো না, ইন্টারনেট কানেকশন ছিল না। সেই টাইম পিরিয়ডে এতটাই ভ্রমণ পিপাসু একজন ব্যক্তিত্ব যে 26-27 বছর বয়সে উত্তর জার্মান, পোল্যান্ড, ইটালি, সুইজারল্যান্ড ভ্রমণ করছেন। 26শে আগস্ট 1652 যখন তার বয়স 31 প্লাস, 26শে আগস্ট 1652 খ্রিস্টাব্দে তিনি কিন্তু এমডি ডিগ্রি লাভ করছে। যথেষ্ট বড় ডিগ্রি, ডাক্তারি ক্ষেত্রে যথেষ্ট বড় ডিগ্রি। এমডি ডিগ্রি লাভ করতেছে 26শে আগস্ট 1652। তার বিখ্যাত শিক্ষাগুরু কে ছিলেন? তার টিচার, তার শিক্ষক কে ছিলেন? বিশিষ্ট দার্শনিক গ্যাসেন্ডি। তার শিক্ষক কে ছিলেন? বিশিষ্ট দার্শনিক গ্যাসেন্ডি। 1654 খ্রিস্টাব্দে তিনি কিন্তু সিরিয়া ও প্যালেস্টাইন ঘুরে আসে এবং 1656-তে তিনি মিশরে উপস্থিত হন। এই পার্টটা তোমাদের মাথার ভিতরে রাখতে হবে যে কোন সালে তিনি কি করলেন। 1620-তে জন্ম হলো ফ্রান্সের আজু প্রদেশের জুয়েন নামক স্থানে। তিনি 26-27 বছর বয়সে উত্তর জার্মান, পোল্যান্ড, ইটালি, সুইজারল্যান্ড ভ্রমণ করলেন। 26শে আগস্ট 1652-তে এমডি ডিগ্রি লাভ করলেন এবং তার পেশা কি ছিল? তিনি চিকিৎসক ছিলেন, দার্শনিক ছিলেন, পর্যটক ছিলেন এবং তার শিক্ষাগুরু ছিলেন বিশিষ্ট দার্শনিক গ্যাসেন্ডি। 1654-তে সিরিয়া এবং প্যালেস্টাইন ঘুরে আসতেছে এবং 1656-তে মিশরে উপস্থিত হচ্ছে। তারপরে কি হচ্ছে এবার আমরা দেখব। এটাই কিন্তু আমাদের মেন পাঠ্য যে আমাদের ফাসুয়া বার্মিয়ের চোখে ভারতবর্ষ। এবার মিশর থেকে সে কিন্তু ভারতের উদ্দেশ্যে যাত্রা করছে। কবে যাত্রা করছে? 1658-এর শেষের দিকে কিন্তু সে যাত্রা করছে এবং 1659-এর শুরুর দিকে সে ভারতে এসে পৌঁছাচ্ছে। কোথায়? সুরাট বন্দরে এসে পৌঁছাচ্ছে। সুরাট বন্দরে তিনি যখন এসে পৌঁছালেন, এই সুরাট বন্দরে পৌঁছানোর পরে তিনি কি লক্ষ্য করলেন? মুঘল রাজ পরিবারে কিন্তু সেই সময় দ্বন্দ্বযুদ্ধ চলছে, উত্তরাধিকারী যুদ্ধ চলছে। অর্থাৎ সেই সময় শাহজাহানের যে পুত্র ছিল, 4 পুত্র, ঔরঙ্গজেব ও তার ভাইদের সঙ্গে অর্থাৎ দারা শিকো, সুজা এবং মুরাদের মধ্যে কিন্তু ক্ষমতা দখলের লড়াই চলছে। তো এই ক্ষমতা দখলের লড়াইটা কিন্তু তিনি এসে প্রত্যক্ষ করেছিলেন। এরপরে 1659 থেকে 66, 7 বছর, কোনো জায়গায় 10 বছরও বলা হচ্ছে, তিনি ভারতবর্ষে কিন্তু অতিবাহিত করেছিলেন। অনেকটা সময় তিনি কিন্তু ভারতবর্ষে কাটিয়েছিলেন। তো প্রথমে তিনি কিন্তু যখন আসলেন, ভারতে যখন অবস্থান করছেন, ফার্স্ট টাইম মুঘল দরবারের একজন প্রভাবশালী অভিজাত ছিলেন যার নাম ছিল বক্সি দানিশমন্ত খান। বক্সি দানিশমন্ত খান এর সংস্পর্শে আসছেন এবং এর ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিযুক্ত হচ্ছেন এবং এর সোর্সে মানে ঔরঙ্গজেবের রাজ পরিবারের সঙ্গে কিন্তু তার একটা সখ্যতা তৈরি হচ্ছে, বোঝা যাচ্ছে। আর বার্মিয়ে এই দানিশমন্ত খাঁকে কিন্তু একটা নামে রাখতো। সেই নামটা কি বলতো? আগা, সরে আকার গয়কারে গা। দানিশমন্তকে বার্মিয়ে কি বলে ডাকতো? আগা বলে ডাকতো এবং তিনি কিন্তু এই দানিশমন্তের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। আর দানিশমন্ত কে ছিলেন? মুঘল দরবারের কিন্তু একজন অভিজাত ছিলেন, বক্সি। যাই হোক, এরপরে কি হচ্ছে? 1664 থেকে 65 এই সময় তিনি কাশ্মীরে মুঘল সম্রাটের সফর সঙ্গী হচ্ছে এবং কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন এবং কাশ্মীর সম্পর্কে কিন্তু বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করছে। 1666 থেকে 68 এই টাইম পিরিয়ডে কি হচ্ছে? মুঘল সাম্রাজ্য এবং তার ভ্রমণ সম্পর্কে বিস্তারিত বিবরণকে লিপিবদ্ধ করছে। কি হচ্ছে? 1666 থেকে 68-তে মুঘল সাম্রাজ্য এবং তার ভ্রমণ সম্পর্কে বিস্তারিত বিবরণকে লিপিবদ্ধ করছে এবং সেপ্টেম্বর 1668 তিনি ভারত
ভারত থেকে বিদায় নিয়ে পারস্যের উদ্দেশ্যে যাত্রা করছে। এই জায়গাগুলো মাথায় রাখতে হবে। এবং 1671 বার্নিয়ের মূল ভ্রমণ বিবরণী ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার, তাহলে বার্নিয়ের গ্রন্থের নাম কি ছিল? ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার। প্রথম প্রকাশিত হচ্ছে কবে প্রকাশিত হচ্ছে? 1671 বার্নিয়ের মূল ভ্রমণ বিবরণী ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার কিন্তু প্রকাশিত হচ্ছে প্রথম, এবং তার লেখা বইগুলি পরবর্তীতে ইংরেজি, ডাচ, জার্মান, ইতালীয় ভাষায় কিন্তু অনুদিত হচ্ছে। আর যখন যখন এই বইগুলো পাবলিশ হলো তখন ইউরোপ জুড়ে কিন্তু মুঘল ভারত সম্পর্কে জানার জন্য ব্যাপক আগ্রহ তৈরি হচ্ছে। পরবর্তী সময়ে কার্ল মার্কসের মতো দার্শনিক ঐতিহাসিকরা তার দেওয়া বিবরণ থেকে এশিয়ার উৎপাদন পদ্ধতি, মুঘলদের শাসন ব্যবস্থার সমালোচনা নিয়ে নতুন করে কিন্তু গবেষণা করতে শুরু করছে। এবং 1688 খ্রিস্টাব্দে এই বিখ্যাত ব্যক্তি ফ্রান্সে তার মৃত্যুবরণ করছে। তাহলে সালগুলো আর একবার একটু মাইন্ডে নিয়ে নেওয়া যাক। 1620-তে জন্ম হচ্ছে, 26-27 বছর বয়সে উত্তর জার্মান, পোল্যান্ড, ইটালি, সুইজারল্যান্ড ভ্রমণ করছে। 26শে আগস্ট 1652-তে এমডি ডিগ্রি লাভ করছে। 1654-তে সিরিয়া ও প্যালেস্টাইন ঘুরে আসছে। 1656-তে মিশরে উপস্থিত হচ্ছে। সালগুলো পরপর মাথায় রাখো, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। 1620 থেকে মাথায় রাখতে হবে, 1620 থেকে ডাইরেক্ট 1688, মানে 68 বছরের জীবনকাল। যা ঘটনা ঘটবে এর মধ্যেই ঘটবে। তারপরে এই জায়গাটা আমাদের দেখার বিষয় রয়েছে, ভারতে কবে আসতেছে? 1658 শেষের দিকে রওনা হচ্ছে, 59 শুরুর দিকে সে ভারতে পৌঁছাচ্ছে। কোথায়? সুরাট বন্দরে পৌঁছাচ্ছে। বারবার মাথায় রাখবে, বার্নিয়ে প্রথম কোন বন্দরে এসেছিল? সুরাট বন্দরে এসেছিল। এবং এখানে তুমি প্রথমে কি দেখলেন? ঔরঙ্গজেব এবং তার ভাইদের মধ্যে দ্বন্দ্বযুদ্ধ, অর্থাৎ উত্তরাধিকার যুদ্ধ কিন্তু লক্ষ্য করলেন। 1659 থেকে সে ব্যক্তি তার কিন্তু একটা সক্ষতা তৈরি হলো মুঘল দরবারের সঙ্গে। কেমন করে? কারণ মুঘলদের বক্সি অভিযান, দানিশমন খাঁর সঙ্গে তার সম্পর্ক হলো, তার ব্যক্তিগত চিকিৎসক হিসাবে নিয়োগ হলো, এবং দানিশমনকে সে কি বলে রাখতো? কি বলেছিলাম? আগা বলে রাখতো। এরপরে 1664 থেকে 65-তে কাশ্মীরে যাচ্ছে ঔরঙ্গজেবের সদস্য হিসাবে, এবং কাশ্মীরের ভূপ্রকৃতি, কাশ্মীরের সৌন্দর্যের বর্ণনা তিনি লিপিবদ্ধ করছেন। 1666 থেকে 68 মুঘল সাম্রাজ্য এবং তার ভ্রমণ সম্পর্কে বিস্তারিত বিবরণে পাণ্ডুলিপি তিনি তৈরি করছেন। এবং সেপ্টেম্বর 1668-তে ভারত থেকে বিদায় নিয়ে পারস্যের উদ্দেশ্যে যাত্রা করছেন। 1671 খ্রিস্টাব্দে তার মূল যে ভ্রমণ বিবরণী, তার যে মূল গ্রন্থ ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার প্রথম প্রকাশিত হচ্ছে। তার লেখা বইগুলি পরবর্তীতে ইংরেজি, ডাচ, জার্মান, ইতালীয় ভাষায় অনুদিত হচ্ছে। ইউরোপ জুড়ে মুঘল ভারত সম্পর্কে একটা ব্যাপক আগ্রহ তৈরি হচ্ছে। পরবর্তীকালে কার্ল মার্কসের মতো দার্শনিক ও ঐতিহাসিকরা তার দেওয়া এশীয় উৎপাদন পদ্ধতি ও মুঘল শাসন ব্যবস্থার সমালোচনা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হচ্ছে এবং গবেষণা করছে। এবং 1688-তে ফ্রান্সে তার মৃত্যু হচ্ছে। এবার আমাদের মূল যে পার্টটা জানার বিষয় রয়েছে, যেখান থেকে কিন্তু অধিকাংশ প্রশ্ন এসে থাকে, তার যে ভারত দর্শন এবং ভারত নিয়ে যে পর্যবেক্ষণ করলো, সেটা কিন্তু আমাদের জানার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন, বিবৃতিমূলক প্রশ্ন, স্তম্ভ মিলন, ব্যাখ্যামূলক প্রশ্ন, ডায়াগ্রামমূলক প্রশ্ন, এমসিকিউ, শূন্যস্থান পূরণ, অনেক কিছু হতে পারে। তাই এই জায়গাটা কিন্তু একটু গুরুত্ব সহকারে তোমাদের দেখতে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক তিনি ভারত দর্শন এবং পর্যবেক্ষণে শাসন ব্যবস্থা, অর্থাৎ ভারতের শাসন ব্যবস্থা নিয়ে তিনি কি বলছেন, অর্থাৎ মুঘল শাসন ব্যবস্থা বা ভারতের শাসন ব্যবস্থা নিয়ে তিনি বলছেন। তিনি মুঘল শাসনকে স্বৈরাচারী হিসেবে চিহ্নিত করছেন। মুঘল শাসন ব্যবস্থায় কি বলছেন? স্বৈরাচারী। যেখানে সম্রাটের ব্যক্তিগত ইচ্ছাই ছিল আইন, তাহলে মুঘল শাসন ব্যবস্থায় কি বলেছে? স্বৈরাচারী বলেছেন। নগর পরিকল্পনা নিয়ে কি বলেছেন? তিনি মুঘল শহরগুলিকে বানিয়ে মুঘল শহরগুলিকে শিবির নগর বলেছেন। কি নগর বলেছেন? শিবির নগর। বানিয়ে মুঘল শহরগুলিকে, বিশেষত দিল্লি যেটা রাজধানী ছিল, এটাকে শিবির নগর বলেছেন। কেন বলেছেন? তার কারণ হচ্ছে সম্রাট বা রাজদরবার যেখানে স্থানান্তরিত হতো, শহরগুলিও কিন্তু সেখানে গড়ে উঠত। এরপরে অর্থনীতি, অর্থাৎ ভারতের অর্থনৈতিক যে অনগ্রসরতা, এর যে মূল কারণ, তার কারণটা হচ্ছে জমির ব্যক্তিগত মালিকানার অভাব। জমির ব্যক্তিগত মালিকানা ছিল না, এই জন্য বার্নিয়ে কিন্তু এই অর্থনীতিকে স্থবির করেছে। অর্থাৎ বার্নিয়ে ভারত তথা মুঘল সাম্রাজ্যের অর্থনীতিকে কি বলেছে? স্থবির করেছে। কেন বলেছে? কারণ জমির ব্যক্তিগত মালিকানার অভাব ছিল, সম্রাটের নিজের দায়িত্বেই সমস্ত কিছু ছিল, এই জন্য। এরপরে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা? হারেম সমাজ। হারেম সমাজ, হারেম সমাজ কি? এখানে কঠোর নিরাপত্তা এবং বিলাসবহুল জীবন শৃঙ্খলার বর্ণনা দিয়েছেন। এই জায়গাটাতে ভাস্কর নিয়ে কিন্তু একবার চুপ করে গিয়েছিলেন, যাওয়ার পরে কিন্তু হারেম সমাজটা তিনি দেখতে পেয়েছিলেন। দেখার পরে তিনি তখন কিন্তু বলছেন এখানে কঠোর নিরাপত্তা রয়েছে এবং বিলাসবহুল জীবন এবং শৃঙ্খলার বর্ণনা করেছিলেন। এখানে কিন্তু শুধু শুধু ঢুকে দেওয়া যায় না, লুকিয়ে লুকিয়ে চুপি চুপি একবার ঢুকেছিল। যাই হোক, আম খাস মাথায় রাখবে, আম খাস, আম খাও তো, আম খাস এটা কি? আম খাস হচ্ছে মুঘল দরবারের একটা সভা। আম খাস কি? আম খাস মানে কিন্তু আম খাওয়া না, আম খাস হচ্ছে মুঘল দরবারের একটা সভা, অর্থাৎ জাঁকজমক শৃঙ্খলার প্রশংসা করছেন।
এই মুঘল দরবারটার। এখানে আমকাজে কি হতো, এখানে সম্রাট প্রতিদিন প্রজাদের সঙ্গে দেখা করতেন। আমকাজে কি হতো, সম্রাট প্রতিদিন প্রজাদের সঙ্গে দেখা করতেন। আমকাজ কি, মুঘল দরবারের একটা সভা। এরপরে মুঘল সামরিক বাহিনী, অর্থাৎ বিশাল আকার পদাতিক অশ্বারোহী বাহিনী, হস্তি বাহিনী, কামান ছিল কিন্তু মুঘল দরবারে। এখানে কি ঔরঙ্গজেবের অশ্বারোহী বাহিনী ছিল কি 35 থেকে 40,000 পদাতিক সৈন্য ছিল এবং 2 থেকে 3 লক্ষ। অর্থাৎ ঔরঙ্গজেবের অশ্বারোহী বাহিনী মানে ব্যক্তিগত ঔরঙ্গজেবের অশ্বারোহী বাহিনী ছিল 35 থেকে 40,000 এবং পদাতিক সৈন্য ছিল 2 থেকে 3 লক্ষ। অর্থাৎ বার্মিয়ে এই মুঘল সামরিক বাহিনী কিন্তু বিশাল আকারকে বর্ণনা করেছেন। শুধু ঔরঙ্গজেবেরই অশ্বারোহী যারা ঘোড়া চালিয়ে যুদ্ধ করবে এবং 35 থেকে 40,000 আর পদাতিক সৈন্য ছিল 2 থেকে 3 লক্ষ। এবার মুঘল স্থাপত্য, সৌন্দর্য, শহর, হ্যাঁ, ধর্ম, বর্ণ সমস্ত কিছু নিয়ে একটুখানি জেনে নেওয়া যাক। যে তাজমহল, বার্মিয়ে, আমার তো তাজমহল ছিল, বার্মিয়ে এই তাজমহলকে কি বলতো বলতো, তেগ মেহলে, তেগ তয়কার গ, তেগ মেহলে। বার্মিয়ে তাজমহলকে কি বলতো, তেগ মেহলে। তিনি তাজমহলের নির্মাণ শৈলী ও গম্বুজগুলো যেটা রয়েছে তার সঙ্গে পারস্যের ভাল দে গ্রেস, ভাল দে গ্রেস, ভাল দে গ্রেসের তুলনা করেছেন। তাজমহলকে বানিয়ে তেগ মেহলে বলতেন। তাজমহলের যে নির্মাণ শৈলী, তার যে গম্বুজ, তার সঙ্গে তিনি পারস্যের ভাল দে গ্রেসের তুলনা করেছেন। মাথায় রাখবে ময়ূর সিংহাসন, এই ময়ূর সিংহাসন তিনি যখন দেখলেন তিনি কি বললেন, এটা প্রচন্ড জাঁকজমক এবং মূল্যবান রত্নখচিত কাজের বর্ণনা দিচ্ছেন। এর নির্মাণ খরচ কি 4 কোটির কম নয় বলে উল্লেখ করেছেন। মানে সেই সময় ময়ূর সিংহাসনকে দেখা করে তিনি জাঁকজমক এবং মূল্যবান রত্নের বর্ণনা দিচ্ছেন এবং এর নির্মাণ খরচ কি 4 কোটির কম নয় বলে উল্লেখ করেছেন। জামা মসজিদ দিল্লির অসাধারণ স্থাপত্য হিসেবে বর্ণনা করছেন, যার গম্বুজ ও মিনার শ্বেত পাথর এবং বাকি অংশ বেলে পাথরে নির্মিত। কি হচ্ছে, যার গম্বুজ ও মিনার শ্বেত পাথর এবং বাকি অংশ বেলে পাথরে নির্মিত, এটা হচ্ছে জামা মসজিদ। বর্ণপ্রধানে কি বলছেন, হিন্দু সমাজের বর্ণভেদ, অর্থাৎ সে সময়ও ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যশূদ্র বিভাজনের কথা বলেন। সতীদাহ প্রথা কি হয়েছে, সতীদাহ প্রথাকে তিনি বলেছিলেন অমানবিক। বার্মিয়ে সতীদাহ প্রথাকে অমানবিক বলেছিলেন। তিনি বলেছিলেন যারা মুঘল সম্রাটরা রয়েছে বা মুঘল রাজদরবার রয়েছে তারা কিন্তু সতীদাহ প্রথাকে একবারে পুরোপুরি নিষিদ্ধ করতে পারে নাই, কিন্তু কিছুটা হলেও নিয়ন্ত্রণ করেছে। ধর্ম ও দর্শন, বার্মিয়ে হিন্দু ধর্মের ঈশ্বর তত্ত্ববাদ, বিশেষভাবে ত্রিতত্ত্ববাদ অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং ষড়দর্শন অর্থাৎ 6টি দার্শনিক মতবাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। সাংস্কৃতিক কেন্দ্র বারাণসী বা কাশী, যেটা শিবের ধাম, বারাণসী বা কাশীকে তিনি তৎকালীন ভারতের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র বলেছিল। বার্মিয়ে কোন জায়গাকে সাংস্কৃতিক প্রাণকেন্দ্র বলেছিল, বারাণসী বা কাশীকে কিন্তু সাংস্কৃতিক প্রাণকেন্দ্র বলেছিল। এবং তিনি বারাণসীকে কি বলছে বলতো, এথেন্স অফ ইন্ডিয়া, তিনি বারাণসীকে এথেন্স অফ ইন্ডিয়া হিসেবে অভিহিত করছেন। তাহলে বার্মিয়ে কোন শহরকে এথেন্স অফ ইন্ডিয়া নামে অভিহিত করছেন, সেটা হচ্ছে বারাণসী বা কাশীকে। মুঘল শহর সম্বন্ধে কিছু নাম, দিল্লি, দিল্লি কি ছিল রাজধানী, আর এটাকে কি বলা হতো, শিবির নগর বলা হতো। আর এখানে কিন্তু বণিক ধনী দরিদ্রের একটা বৈষম্য দেখা যেত। আগ্রা তৎকালীন শাহজাহানাবাদ, এর থেকেও কিন্তু বড় শহর ছিল হচ্ছে আগ্রা, এটা ছিল বাণিজ্যের জন্য প্রাণকেন্দ্র। তাহলে বাণিজ্যের প্রাণকেন্দ্র কোনটা ছিল, আগ্রা। এই আগ্রাতে ইউরোপীয় মিশনারিদের উপস্থিতি কিন্তু তিনি লক্ষ্য করেছিলেন। সুরাট ভারতের প্রধান বন্দর এবং বাণিজ্যের প্রবেশদ্বার। তাহলে ভারতের প্রধান বন্দর এবং বাণিজ্যের প্রবেশদ্বার কোনটা, সেটা হচ্ছে সুরাট। এখানে কি হতো, এখানে কিন্তু তিনি প্রচুর পরিমাণে বিজনেস হতো এবং এখানে তিনি ফার্স্ট টাইম পদার্পণ করেছিলেন। বার্মিয়ে সুরাটে প্রথম কিন্তু পদার্পণ করেছিলেন। কখন করেছিলেন, 1600 সালের শুরুর দিকে, মনে আছে তো? আসার পরে কি দেখলেন, ঔরঙ্গজেব তার ভাইদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব চলছে। এরপরে চলে আসো, এরপরে কাশিম বাজার। কাশিম বাজার কোথায় আছে, বাংলা, বাংলার রেশম শিল্পের প্রধান কেন্দ্র এবং বাণিজ্যের অন্যতম সমৃদ্ধ জনপদ বলে উল্লেখ করছেন বার্মিয়ে। কাশিম বাজারকে কোথায়, বাংলায়। এখানে কি আছে, রেশম শিল্পের প্রধান কেন্দ্র এবং বাণিজ্যের অন্যতম সমৃদ্ধ জনপদ। এরপরে কাশ্মীর, শ্রীনগর ভারতের ভূস্বর্গ। এখানে কি হচ্ছে, এখানে আসার পরে বার্মিয়ের প্রিয় শহর ছিল কাশ্মীর। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, ফলমূল, কারুশিল্প, ফল, পশম, আসবাবপত্র, এখানকার নারীদের সৌন্দর্য দেখে তিনি কিন্তু অভিভূত হয়েছিলেন এবং তিনি ভূয়সী প্রশংসা করেছিলেন। শ্রম শোষণ, জমিদার ও উচ্চবর্গের শোষণে কৃষক ও কারিগররা তাদের ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত ছিল। শ্রম শোষণ নিয়ে কি বলেছিলেন, যে জমিদার এবং উচ্চবর্গের শোষণের ফলে যারা কৃষক ছিল, যারা কারিগর ছিল, তারা যে ন্যায্য পারিশ্রমিক পেত না এবং তারা কিন্তু অনেক অংশেই বঞ্চিত হয়েছিল। তাদের কাছে কিন্তু তারা অত্যাচারিত হতো অনেক সময়। বাণিজ্য কি, বাংলার উর্বরতা, ধান উৎপাদন, বাংলায় কি ধান উৎপাদন এবং কাশিম বাজারে রেশম শিল্পের ব্যাপক সমৃদ্ধির বিবরণ দিচ্ছে।
আর শ্রেণীবিভাগ কি? সমাজ, অভিজাত, বণিক, পণ্ডিত, চিকিৎসক ও শিল্পী, এই বিভিন্ন শ্রেণীতে বিভক্ত ছিল। সমাজে কি ছিল? বণিক ছিল, অভিজাত ছিল, পণ্ডিত ছিল, চিকিৎসক ছিল এবং শিল্পী ছিল, এই বিভিন্ন শ্রেণীতে বিভক্ত ছিল। এই হচ্ছে ফাঁসুয়া বানিয়ে। এখানে দেখার মতো জাস্ট ঠিকই আছে শিবিরনগর কোনটা, তিনি শাসন ব্যবস্থাকে স্বৈরাচারী বলেছিলেন, তিনি তার প্রিয় শহর কোনটা ছিল? কাশ্মীর, দিল্লিকে শিবিরনগর বলেছেন, মাথায় রাখতে হবে। এবং তার পাশাপাশি জামা মসজিদ কি ছিল? তার অসাধারণ স্থাপত্যের বর্ণনা করেছেন। এখানকার গম্বুজ এবং মিনার কি ছিল? শ্বেত পাথর। বাকিগুলো কিন্তু ছিল লাল। ময়ূর সিংহাসন কি করেছিলেন? প্রচন্ড জাঁকজমক এবং মূল্যবান, সেই সময় প্রায় 4 কোটি টাকার কাছাকাছি খরচ হয়েছিল। তাজমহল কি বলতো? তেগ মেহেলে বলতো। তাজমহলের যে নির্মাণ শৈলীর সঙ্গে যে গম্বুজগুলো রয়েছে তার সঙ্গে তিনি পারস্যের ভালদে গেছে তুলনা করেছেন। আমকাজ কি? মুঘল দরবারের সভা। এখানে কি হতো? সম্রাট এসে প্রজাদের সঙ্গে দেখা করতো, তাই তো? এরপরে কি হচ্ছে? এরপরে হারেম সমাজ, এখানে কঠোর নিরাপত্তা ছিল এবং বিলাসবহুল জীবনের বর্ণনা দিয়েছেন। শাসন ব্যবস্থাকে স্বৈরাচারী বলছে, মাথায় রাখতে হবে। অর্থনীতিকে স্থবির বলছে। এই যে পার্টগুলো পরপর করে রয়েছে এবং এই জিনিসটা দেখতে হবে। তার শিক্ষাগুরুর নাম কি ছিল? দার্শনিক গ্যাসেন্ডি। 26 আগস্ট 1652 এমডিডি লাভ করছে। জন্ম কোথায় হচ্ছে? ফ্রান্সের আজু প্রদেশের জুয়েল নামক স্থানে। কবে জন্ম হচ্ছে? সেপ্টেম্বর 1620-তে। সুরাটে আসতেছে 1658, মানে 59-এর শুরুর দিকে, 58 শেষ দিকে ভারতের দিকে রওনা দিচ্ছে, 59-এর শুরুতে পৌঁছাচ্ছে। এই যে পার্টগুলো পরপর রয়েছে, তার বিখ্যাত গ্রন্থের নাম কি? ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার। কবে হয়েছিল? 1671-এ প্রথম প্রকাশিত হচ্ছে এবং পরবর্তীতে এটা ইংরেজি, ডাচ, জার্মান, ইতালি ভাষায় অনুদিত হচ্ছে। ইউরোপীয়রা কিন্তু মুঘল সাম্রাজ্য সম্পর্কে আগ্রহ দেখাচ্ছে। পরবর্তীকালে কার্ল মার্কস এই গ্রন্থের উপর ভিত্তি করে এশিয়ার উৎপাদন পদ্ধতি এবং মুঘল শাসন ব্যবস্থা নিয়ে কিন্তু বিতর্ক তৈরি করছে এবং গবেষণার কিন্তু একটা জায়গা তৈরি করতেছে। এই ব্যক্তিটি 1688 খ্রিস্টাব্দে ফ্রান্সে মারা যাচ্ছে। এই তো পার্ট, এর বাইরে কি আছে? সামান্য কিছু বিষয়। এই জিনিসগুলো তোমরা যদি কনসেপ্টগুলো নিতে পারো, ভিডিওটা একবার না 2-3 বার দেখো, এই জায়গা থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর তোমরা সহজে করতে পারবে। এরকম প্রত্যেকটি পড়ুয়া তোমাদের এই অধ্যায়ের উপরে প্রত্যেকটি ক্যারেক্টারের সঙ্গে দেওয়া আছে। যারা যারা দেখো নাই তারা দেখে নাও, উপকার অবশ্যই পাবে। যদি ভিডিওটা ভালো লাগে, যদি তোমরা বুঝতে পারো, তবে ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও। যদি কোনো বিষয় বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানিও। আমিও মানুষ, আমার দ্বারা ভুল হতে পারে। যদি ভুল হয় তাহলে সংশোধনটা করে দিও, তো আমার কমেন্টে অবশ্যই করো। আর যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও তারা হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। ভিডিওটি কিছু অংশ তোমরা যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে দেখে থাকো তাহলে পেজটাকে লাইক করে দিও। আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দিও। বন্ধুদের মধ্যে শেয়ার করো। ততক্ষণ অবধি টাটা, বাই বাই। ভিডিওটি দেখো আর মজা নাও।